আমাদের কথা ওটা আমরা করতাম না আসলে একবার ইন্টারনেট মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে। ইউকেভিডি টিভি, হিয়ার টু সার্ভ দ্য কমিউনিটি। ভাই যে যে সুন্দর ফ্ল্যাগ লাগাইছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব। জি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ইউকেভিডি টিভির আজকের এই নিয়মিত আলোচনা অনুষ্ঠানে ইউকেভিডি টিভির সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব মকিস মনসুর মহোদয়, ম্যানেজিং ডাইরেক্টর খায়রুল আলম লিঙ্কন সহ ইউকেভিডি টিভির সম্মানিত সকল ডিরেক্টর এবং কলাকুশলী সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। তৌকির শাহ, আমি শাহ শাফি। যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনারা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের আপনার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এবারে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ব্রিটেনের বাঙালি কমিউনিটির গর্ব এবং যাকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি, পরম শ্রদ্ধেয় ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন এমবি, প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিশিষ্ট ক্যাটারার, যিনি বাংলাদেশ এবং ইউকেতে বাংলাদেশকে তুলে ধরার জন্য একজন অ্যাম্বাসেডর হিসেবে সবসময় কাজ করেন এবং যার কাছে আমরা ব্রিটেনবাসী সবসময় অনেক কিছু পেয়েছি, আগামীতে আরো পাবো। ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন মহোদয়কে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যাটারার্স, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল আলিম ভাইকে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট ক্যাটারার এবং বিশিষ্ট ব্যবসায়ী, ব্রিটেনের কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান, কেটারিং অ্যাসোসিয়েশন ওয়েলস শাখার চেয়ারম্যান আব্দুল লতিফ খসর মহোদয়কে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি হামাদান সমাজ কল্যাণ পরিষদ মৌলভীবাজারের সম্মানিত সভাপতি, ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী এবং সম্মানিত ব্যক্তিত্ব জনাব এম এ কাইয়ুম মহোদয় তালুকদারকে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি করোনা সংকটে আপনাদের ভূমিকা। এই করোনা সংকটে আপনাদের ভূমিকায় আমি সমগ্র দর্শক শ্রোতাবৃন্দকে আমাদের ইউকেভিডি টিভির সঙ্গে থাকার জন্য পেজটি আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের সাথে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদেরকে অনুপ্রেরণা দেবে, যে অনুপ্রেরণা দিলে আমরা হয়তো আগামীতে এগিয়ে যাব। আমরা এভরি সপ্তাহে আপনাদের জন্য অনুষ্ঠান মালা নিয়ে আসবো এবং আপনাদের সহযোগিতা বলে আমরা অনেক দূর এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমি চলে যাচ্ছি আমার সম্মানিত অতিথি ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন মহোদয়ের কাছে। ওনার কাছে আমি জানতে চাইব যে বাংলাদেশ এবং ইউকেতে আপনি বহুভাবে সামাজিক অ্যাক্টিভিটি করে যাচ্ছেন। আমরা জানি সমগ্র ব্রিটেনে
বাঙালিরা বসবাস করছেন এবং বাঙালিরা এদেশ থেকে শুরু থেকেই বাংলাদেশ সৃষ্টির প্রাক্কাল থেকেই বাঙালিরা স্বাধীনতার মুক্তিযুদ্ধে এবং বিভিন্ন সংগ্রামে বাংলাদেশের দুর্যোগে দুর্ভিক্ষে সবসময় এগিয়ে আসেন। সেই এগিয়ে আসার ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছি আপনি এবং আপনার বাংলাদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠান আছে, এদেশে আছে, আপনি মেডিকেলের সাথে জড়িত, আপনি এবং আপনার প্রতিষ্ঠান কিভাবে করোনা সংকটে মানুষের সাহায্যে কাজ করেছে, কি কি করেছেন যদি একটু বলেন তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকে আপনাদের প্রথম মনে হয় আমার শাফির যে ইউকে বিডিটিভির আমরা আমাদের প্যানেল থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং আমি মনে করি যে ইউকে বিডিটিভি আমাদের অনেক পজিটিভ মানুষের কল্যাণের জন্য নিয়ে আসবে। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে এই যে করোনা ভাইরাসটা যেটা হয়েছে এটা তো কেউ মানে উই ডোন্ট নো যে এখন পর্যন্ত কোনো ওষুধই বাইর হয় নাই। বিশেষ করে বাংলাদেশে তো আমরা আমাদের প্রাণ আমাদের সবাই এই দেশে তো মোটামুটি আমরা নিয়ম নীতি আছে মানিয়ে চলতেছি, যদিও অনেক মানুষ মারা গেছে আমাদের। আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে এই যে করোনা ভাইব্রেশন করতেছে মনে হয়, তো আমি আবার রিপিট করতেছি যে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করছি এখানে এই দেশে, আমার যাওয়ার কথা ছিল মার্চের 23 আমাদের বিশ্ব ব্যবসার জন্য আমেরিকান বাংলাদেশ এবং ইউরোপিয়ান ফেডারেশন কমার্সের আমাদের ব্যবসা, সেখানে আমাদের ওয়ার্ল্ড কনফারেন্স হওয়ার কথা ছিল ঢাকায়, কিন্তু আনফর্চুনেটলি এই সিচুয়েশন হওয়াতে আমরা যাইতে পারি নাই। এটা আল্লাহর মেহেরবান, যদি যাইতাম হয়তো আরো প্রবলেমে পড়তাম। আমরা প্রবাসীরা যারা আমরা বাইরে মানে ছিলাম, যারা দেশে গিয়েছে, অনেক পিপুল সাফারিং করেছে এবং বাংলাদেশ সেই অ্যাবিলিটি নাই। তো আমাদের যে আপনারা জানেন আমি নিজে জড়িত বাংলাদেশ সিলেট উইমেন মেডিকেল কলেজ হসপিটাল ছাড়াও যে আমাদের প্রায় 69 অর্গানাইজেশন আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল ইন বাংলাদেশ, আমি সেটারও অ্যাডভাইজার। তো এটা থেকে আমরা রেগুলারই আমরা আলাপ আলোচনা করি কিভাবে মানুষ আক্রান্ত হইলে বা জেনারেল পেশেন্ট তা কিভাবে সার্ভিস দেওয়া যায়, সেগুলা নিয়ে অনেকই আমরা এখানে অনেক কন্ট্রিবিউশনও হয়েছে যদিও ব্যাকগ্রাউন্ডে। আর এটা জানেন যে আমাদের হেলথ সেক্টরটা ভেরি সিরিয়াস ক্রাইসিস যেগুলো আপনারা শুনছেন, কিন্তু আল্লাহ তালার মেহেরবান যে আমাদের মানুষ অনেকেই আক্রান্ত হয়েছে কিন্তু মরার সংখ্যা কম বাংলাদেশে, এটা সবই আল্লাহর মেহেরবান। যদি মানুষ মারা যাইত তো আমাদের ডিফিকাল্ট টু ট্যাকল ইট। তো আমরা মোটামুটি যে করোনা আমাদের রিসেন্টলি আমরা করোনার জন্য আমরা একটা সেন্টারও খুলেছি সিলেট উইমেন এবং আমাদের জানেন শামসুদ্দিন মেডিকেল কলেজে আমাদের কিডনি সেন্টার একটা আছে, সেখানে আমরা জানেন যে আমরা আউটসাইড সিলেটে আমরা একটা 52 শয্যা একটা করা হয়েছে রিসেন্টলি, সেখানেও আমরা জড়িত। আমাদের যেটা আমাদের ভেন্টিলেটর সহ অনেক মানে আমাদের ইয়ে আছে, এই ফ্যাসিলিটি আছে, প্রোভাইড করতেছি আমরা। তো আমি এটাই বলতে চাই যে আমরা যে যারা বাংলাদেশে আছেন আপনারা ইয়েস্টারডে আমাদের এই মৌলিবাজারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে একজন মারা গেছে স্পট অন, এরপরে আরো 2 জন এরপরে পুরা ছিলেন ইয়েতে ওনার বাড়ি মৌলিবাজারের সালাম, তার ছোট ভাই সে সিভিয়ারলি আক্রান্ত হয়ে গেছিল। তো আমাকে ফোন করার পরে তাকে কোনো চিকিৎসা দিবে মৌলিবাজারে হয় নাই, পরে আমরা উইমেন্স মেডিকেলে নিয়ে তাকে আসছি, মোটামুটি সে স্টেডি এখন, আমাদের আজকে সকালে খবর পাইছি। আর এখানে যে আমরা মৌলিবাজারেও আপনারা জানেন যে করোনার সময় অনেক ফান্ড দেওয়া হয়েছে, আমাদের জানেন যে আমাদের চ্যানেল এস অনেক কন্ট্রিবিউশন করতেছে, চ্যানেল এস এর কিছু প্রজেক্টও আছে। আমরা নিজেও হচ্ছে পার্সোনালি আমাদের যে এরিয়াতে আমরা অনেক সাহায্য করতেছি, আমরা নিজে দেখতেছি যে গরিবরা কি পাইছে কি না পাইছে, এগুলো আমরা আপনারাও ডেফিনেটলি কাজ করতেছেন, আমি নিজেও জানি যারা আমরা প্রবাসীরা আছি, বিশেষ করে ব্রিটেনে আমেরিকাতে মিডিল ইস্টে আছেন, বিশেষ করে ব্রিটেনের সেক্টর যেটা আমাদের ওয়ার্ল্ডসও অনেক আপনারা কাজ করে যাচ্ছেন। তো মোটামুটি আমাদের যে মেডিকেল সেক্টর এগুলা আমরা চাচ্ছি যে আরো মানুষের কল্যাণে আসুক। আমরা কোনোভাবে আমরা স্বচ্ছতার মধ্যে চাই যে মানুষকে আমরা
আমি মোটামুটি ডেইলি প্রায় 5-7 বার আমরা কমিউনিকেশন থাকে আমাদের মেডিকেল সেক্টরে, পাবলিকের সাথে অনেকেই ফোন টোন করে, আমাদের সাথে ফোন হয়, তা থেকে যতটুকু পারি নিজের ইয়ে দিয়ে কমিউনিকেশন দিয়ে আমার যতটুকু মেধা আছে সেটা দিয়ে মানুষকে আমি সাহায্য করতেছি। এবং আমাদের নট অনলি সিলেট এবং মলিয়াজার, যদি দরকার মনে হয় ঢাকাতেও আমরা অনেক হার্ট মানুষের অনেক কার্ডিয়াক প্রবলেম থাকে, তাদেরকেও আমরা সেখানে চিকিৎসা আমরা করাইছি। আমাদের মলিয়াজার আমাদের একজন ইমাম সাহেব ছিলেন, ওনার সিরিয়াস প্রবলেম ছিল, কার্ডিয়াকের প্রবলেম ছিল। তো আমাদের একটা অর্গানাইজেশন ছিল এই ইয়েতে ইউকেতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাকে রিকোয়েস্ট করলেন যে ওনাকে তো চিকিৎসা দেওয়া পারা যাচ্ছে না, আমার ডিফিকাল্ট আছে। আমি মোটামুটি কমিউনিকেশন করে ওনার মোটামুটি বাইপাস অপারেশন হয়েছে, উনি সাকসেসফুলি মলিয়াজারে উনি গেছেন। তো সিমিলার লেভেলে আপনারা জানেন অনেক মানুষই আক্রান্ত, আমাদের নিজেরই পরিচিত অনেক আক্রান্ত হয়েছে, কিছু কিছু মানুষ মারাও গেছে। আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ডস ঢাকাতে অনেক মারা গেছে। আমার এখন ডেন্টাল খুব নাম করা ডক্টর রতন, নট অনুপ রতন, আহসানুল রতন, উনি মারা গেছে লাস্ট 3 weeks এগো। আমার ভেরি ক্লোজ, ওয়ান অফ দি টপ ডেন্টিস্ট ছিলেন এবং এই সমাজের কল্যাণের জন্য অনেক কাজ করছেন। সো উই মিস দোজ অফ দি পিপুল। তো আশা করি আমি নেক্সটে আপনাদেরকে আরো আপডেট দিব, আরো অন্যান্য প্যানেলে আসেন। অ্যান্ড আই কংগ্রেচুলেটিং ইউ বাই শাফি, যে এই যে ইউকে বিডিটিভি আমার বাগনা মক্কি স্পন্সর চেয়ারম্যান, হি ইজ ভেরি ডেডিকেটেড পারসন। আমি তোমাদের প্রথম অভিষেক অনুষ্ঠানে আমি দেখেছি অনেক ডিস্টিংগুইশ পার্সোনালিটি আসছিল, ওরা অনেক কমিউনিকেশন এবং ব্রিটেন এবং ওয়ার্ল্ডের সব জায়গাতেই আমাদের এই যে তোমাদের ইউকে বিডিটিভি যে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে এগুলো অ্যাক্টিভিটি দেখানো হচ্ছে এই যে মানে ভেরি শর্টেস্ট টাইম। তো আমরা মনে করি ইউ উইল বি সাকসেসফুল ইন ফিউচার। থ্যাংক ইউ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমি চলে যাচ্ছি ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আফজালিল আলিম সাহেবের কাছে। ওনার কাছে আমি জানতে চাই, আপনারা ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স থেকে এই করোনা সংকটে যখন ব্যবসায়ীরা ঘরমুখ হয়ে বসে আছে, অনেকেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই সরকারের স্কিম নিচ্ছে, এবং আমি দেখেছি অনেক সময় মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা অনেক অ্যাক্টিভিটি করে গেছেন, ক্যাম্পেইন করে গেছেন। তো আপনি যদি বলেন আপনারা বাংলাদেশ চেম্বার অফ ইউকে কমিউনিটি কিংবা ব্যবসায়ীদের জন্য কি ক্যাম্পেইন বা কি করেছেন? ধন্যবাদ। ধন্যবাদ শাফি ভাই। ফার্স্ট অফ অল শাফি ভাই কংগ্রাচুলেশনস আপনার ইউকে বিডিটিভি লাগিয়া আপনার পয়লা যন্ত্র লাগি নেইনি, এটা লই আমরা সকলে খুব খুশি নেইনি আপনাদের এই নয়াটা যে শুরু করছেন নেইনি, এটা লাই খুব জোর। আর সেকেন্ড হইল গিয়া আমরা ওয়ালিদ তসুদ্দিন মাত্রা যেন আমরা চলে যাব। আমরা ওনাকে ওনার মাত শুনতে পাচ্ছি না, দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ওনাকে শুনতে পাচ্ছি না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক শ্রোতাবৃন্দের কাছে। এবারে আমি যদি ওনার কথা শুনতে না পাই তাহলে আমি পরবর্তী গেস্টের কাছে চলে যাব। আর এবারে আমি আহ্বান জানাবো আমাদের ওয়েলস বিসিআই সম্মানিত চেয়ারম্যান, ওয়েলসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যাটারার্স, এবং যিনি বাংলাদেশে এবং ইউকেতে সমময় ব্যবসা করে যাচ্ছেন, পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল লতিফ খয়সর মহোদয়কে আপনারা বিসিএর পক্ষে এই প্যান্ডামিক সিচুয়েশনে কমিউনিটি কিংবা পাবলিকের জন্য কি করেছেন বা কি ক্যাম্পেইন করতে পেরেছেন বলে আপনি মনে করেন, যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাফি ভাইকে আপনার এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রিত করার জন্য। আমি প্রথমে আপনাদের এই ইউকে বিটিভির সম্মানিত চেয়ারম্যান সহ আপনারা এটার সাথে যারা জড়িত আছেন সবাইকে আমার আন্তরিক
শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং সাথে সাথে গর্ববোধ করতেছি আপনাদের সুন্দর এই টেলিভিশন, অনলাইন টেলিভিশন সার্ভিস চালু করার জন্য। আমার আজকের আমার সাথে আজকের এই যে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, সম্মানিত ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আমার সালাম। যারা দেখতেছেন, আমাদের এই ডিসকাশন শুনতেছেন, সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা রইল। আপনাকে জিজ্ঞেস করছেন যে এই বর্তমান সিচুয়েশন, করোনা ভাইরাসের যে সিচুয়েশনে আমরা বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কি সুযোগ সুবিধা বা কি করতেছি ব্যবসায়ী সমিতির জন্য। থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের জন্য। আমার যতটুকু জানা বিশ্বাস, আমাদের এই সেন্ট্রাল কমিউনিটি থেকে বা আমাদের ওয়েলসের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে যখন যারা যে সাপোর্ট নেওয়ার, যে পরামর্শ নেওয়ার জন্য অ্যাপ্রোচ হচ্ছে বা আমাদের নিজের থেকে অনেককে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনারা সবাই জানেন এবং সবাই অবগত আছেন সমস্ত বিশ্বব্যাপী এই যে করোনা ভাইরাসের যে ইম্প্যাক্টটা পড়ছে, এটা ব্যবসা বাণিজ্য অনেকের লস। আমাদের মেজরিটি আমরা বাংলাদেশি যারা এখানে ব্রিটেনে আছি সবাই ক্যাটারিং এর সাথে জড়িত, রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। তো আলটিমেটলি আমি যেটা বলবো যে উই আর ইন বিগ সাফার, বিগ লস। তারপরে গভর্নমেন্টে আমাদের যে সুযোগ সুবিধা দিতেছে এবং গভর্নমেন্ট ট্রাই করতেছে আমাদেরকে যে সাপোর্ট দিচ্ছে, ওইটা আমরা মানুষকে বলতেছি কিরকম সুযোগ সুবিধা নিলে তাদের সবাই উপকৃত হবে এবং লোকাল কাউন্সিল থেকে কিরকম যে আপনার এই গ্রান্টের যে ব্যবস্থা আছে এটা সুযোগ সুবিধাতে নেওয়া যায়। তারপরে গভর্নমেন্ট থেকে যে লোন ফেসিলিটি দিচ্ছে ভেরি লো ইন্টারেস্টে, ওটাও অনেকে আমরা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ যতটুকু আমাদের তরফ থেকে সম্ভব হচ্ছে আমরা সবাইকে বলতেছি কিরকম তারা সার্ভাইভ করার জন্য। এবং আগামীতে বোধহয় 27 তারিখ থেকে আমাদের এই ওয়েলসেও কম্পালসারি যে নিয়ে আসছে ফেস মাস্ক ব্যবহার করা বা ডিস্টেন্স মেনটেন করে রেস্টুরেন্টগুলো কীরকম অপারেট করা, আমরা সবাইকে অ্যাডভাইস দিচ্ছি, বলতেছি কীরকম অপারেট করা সম্ভব এবং কীরকম অপারেট করতে হয়। তো আমি আশা রাখি ইনশাআল্লাহ ইন ডিউ কোর্স এটা একটা সলিউশনে আমরা চলে আসবো। হয়তো আরো 2-4 মাস একটু ডিফিকাল্টি আমরা ফেস করতে হবে। তারপরে ইনশাআল্লাহ আমাদের রেস্টুরেন্টের ব্যবসা ইনশাআল্লাহ আমি আশাবাদী soon we will be back to normal. So thank you very much for your questions. আমার কথাগুলি আপনারা শুনতে পারতেছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার আমি চলে যাচ্ছি আমাদের হামাদান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আমি দেখেছি ইতিমধ্যেই ফেসবুকে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উনি বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম করেছেন এবং হামাদান সমাজ কল্যাণ সংস্থা ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। আমি বলবো আপনি করোনা সংকটে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি। এরপরে আজকে আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে এই ইউকে বিডিটিভির পক্ষ থেকে আমন্ত্রিত করেছেন এবং আমি আর এখানে সংযুক্ত হতে পেরেছি। সর্বপ্রথম আমি অশেষ ধন্যবাদ জানাই ইউকে বিডিটিভির সম্মানিত চেয়ারম্যান মকিস ভাই, যার উদ্যোগে, যার ইনিশিয়েটিভে গত 14 জুলাই 2020 এবং ম্যানেজিং ডাইরেক্টর আমার অত্যন্ত স্নেহাস্পদ খায়রুল আলম লিঙ্কন দের উদ্যোগে ইউকে বিডিটিভির যাত্রা শুরু হয়েছে। এবং এমন এক সময় এই ইউকে বিডিটিভির যাত্রা শুরু হয়েছে যখন গোটা পৃথিবী এই কোভিড-19 করোনা ভাইরাসে লক্ষ লক্ষ লোক আক্রান্তিত হয়েছেন, অনেক লোক মারা গেছে। এই সময়ে এই ইউকে বিডিটিভির যাত্রা, বিশেষ করে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে, ইউরোপে, মিডল ইস্টে বিভিন্ন দেশে আছেন, এই একে অন্যের সাথে এক যোগাযোগের মাধ্যম এই সুপান সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য এই ম্যানেজিং ডাইরেক্টর এবং আমাদের সম্মানিত চেয়ারম্যানকে অশেষ ধন্যবাদ। এবং 14 জুলাই থেকে এই ইউকে বিডিটিভির যাত্রা শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত
যতগুলা প্রোগ্রাম ধারাবাহিকভাবে হয়ে আসছে, বিভিন্ন দেশ থেকে এর সাথে সম্পৃক্ত সংযুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখেছেন, এটা প্রশংসার দাবি। এবং বিশেষ করে আপনি যে প্রশ্ন করেছেন আমার হামদান সমাজ কল্যাণের পক্ষ থেকে এই করোনা ভাইরাসের মধ্যে কি করা হয়েছে, আমি হামদান সমাজ কল্যাণের শুরু লগ্ন থেকে বিগত 15 বছর থেকে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে ক্রাইসিস পিরিয়ডে হামদান সমাজ কল্যাণের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন প্রেস ক্লাবের মাধ্যমে, প্রেস ক্লাবের সামনে, সেখানে আমাদের মেয়র মহোদয় ছিলেন উপস্থিত, মৌলিয়াদারের বিশিষ্ট বর্গ ব্যক্তি উপস্থিত ছিলেন। আমি প্রায় 400 ফ্যামিলিকে আমার পক্ষ থেকে, বিশেষ করে হামদান সমাজ কল্যাণ পরিষদ এখান থেকে আমাদের ফ্যামিলি এখানে আমার ফ্যামিলির যে 25-30 জন এখানে এবং আমেরিকায় আমার ভাই বোন সহ আমার বাচ্চা কাচ্চা সবাই মিলে আমাদের পক্ষ থেকে প্রায় 400 ফ্যামিলিকে আমরা এই হামদানের পক্ষ থেকে, হামদান সমাজ কল্যাণের পক্ষ থেকে আমি তাদেরকে চাউল ডাল আমার সাধ্য মতো ক্যাপাসিটি অ্যাবিলিটির ভিতরে আমি অনুদান দিয়েছি এবং আরো চেষ্টা করছি। এবং আমাদের যারা আত্মীয় স্বজন লন্ডন, আমেরিকা, বাইরে, মিডল ইস্টে আছেন সবাইকে টেলিফোনে বলেছি যে দেশে যারা এই আমাদের মধ্যবিত্ত, যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি এবং অসহায় হতদরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য অনুরোধ করছি এবং ভবিষ্যতেও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমাদের মৌলভীবাজারের অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, এখানেও আছেন, দেশেও আছেন। যদি প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ফ্যামিলি থেকে চাইলে যদি একটা ইনিশিয়েটিভ নেয় যে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে দেশে এই করোনা ভাইরাসে আক্রান্তের কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের রুজি রোজগারের ব্যবস্থা ক্ষুণ্ণ হয়েছে, অনেক মধ্যবিত্ত এবং যারা রিক্সা চালক, যারা সিএনজি চালক, রোজ আনে রোজ খায়, এই সমস্ত মানুষদেরকে যাতে আমরা সবাই সাহায্য সহযোগিতার হাত অব্যাহত রাখতে পারি, এই অনুরোধ আমি সবার কাছে আজকের মতো। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বা আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং রিচম্যান, যিনি বাংলাদেশের দেশে বিদেশে সবাই পরিচিত, আমার বড় ভাই ডক্টর ওয়ালি তসরুদ্দিন, প্রেসিডেন্ট ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন কমার্স ইন্ডাস্ট্রি, এবং আরো যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে, মিডল ইস্ট থেকে, সবার কাছে আকুল আবেদন যেন বাংলাদেশের এই অসহায় হতদরিদ্র মানুষদেরকে সাহায্যের হাত প্রসারিত রাখার জন্য। কাইয়ুম তালুকদার সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল আলিম সাহেবের কাছে। ওনার কাছে জানতে চাই, আপনারা WBCC থেকে অনেক ক্যাম্পেইন করে যাচ্ছেন, আপনারা কি কখনো দেখেছেন যে সরকারের কাছ থেকে কোনো ক্যাম্পেইন সফলতা লাভ করেছে, কিংবা আপনাদের কি কি ক্যাম্পেইন করেছেন এই প্যান্ডামিক সিচুয়েশনে ব্যবসায়ীদের জন্য? ধন্যবাদ। ধন্যবাদ শরীফ ভাই। সরি, আমার নেটওয়ার্ক মনে হয় ডিস্টার্ব করে লাগে, খালি আইরাম আর যাইরাম। আসলে হয়েছে কিতা, আমরা তো আজ এন অর্গানাইজেশন ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স, যেমন আরো যে বিভিন্ন আমরা বাংলাদেশি অর্গানাইজেশন আছেন বা আরো যে ব্রিটিশ অর্গানাইজেশন আছে, সকলেও এভরিবডি ইজ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ ইন দিস, রাইটিং টু দি গভর্নমেন্ট বডিজ, এই যে VAT লাগিয়া এই সবগুলা লাগিয়া। তো আমরা আজ এ চেম্বার অ্যাজ ওয়েল আমরা পার্ট প্লে করছি কন্টিনিউয়াসলি। আমরা তো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা লোকাল গভর্নমেন্ট, ওয়েলস গভর্নমেন্ট, ওয়েস্ট অ্যাসেম্বলির সাথে, 2 নম্বর হইল সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্টমিনিস্টার। সো এই VAT লাগিয়া বা এই যে করোনার যে বিজনেস হল যেখানে এফেক্ট হয়েছে, সো প্রত্যেকটা জিনিসের লাগিয়ে আমরা কিন্তু আমরা যে বিজনেস সেক্রেটারি হোক আর শহরটা আমরা লেখছি, ও যে VAT যেন কমিয়ে আইছে। So, which is the government, I think, has been doing fantastic job. British government helping the businesses, and I think in the future they need to do more.
আরো প্রয়োজন আমরা এটার লাগিও কন্টিনিউ করবো যেন 5% VAT reduction হইছে which is welcomed by all businesses, hospitality businesses. But what we want to try and do now is all the organizations so we can work together to see whether we can establish this 5% for a longer period of time, more than 6 months, maybe for 2 years or maybe even permanent. So I requesting all my fellow organizations to help us, everybody, to continually write to our Treasury Department to see whether we can do this, because I think everybody together, we can do something. Thank you, Shahid bhai. কি মনে করেন যে আপনারা যে বিইটি 5% রিডাকশন পেয়েছেন, আপনারা এই ক্ষেত্রে ক্যাম্পেইন করে যাচ্ছেন? আমি দেখেছি বিসিএ থেকেও সেন্ট্রাল কমিটিতে ক্যাম্পেইন করা হচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে ক্যাম্পেইন করা হচ্ছে। এই 5% সম্পর্কে আপনি যদি ক্ল্যারিফাই করেন, এটা কি শুধু সমগ্র ফুডে, না এই শুধু ড্রিঙ্ক এবং ফুডের? না, যদি আপনি ক্ল্যারিফাই করেন। ধন্যবাদ। VAT তো 5% তো আইছে, ঠিক আছে, বাট আসলে তো 5% is only on the food আর সফট ড্রিঙ্কস। যে অ্যালকোহলিক ড্রিঙ্কস এর উপরে কোনো VAT রিডাকশন হইছে না। তখন আমরা রেস্টুরেন্ট আমরা যে সময় কাস্টমার বিল হল দিমু, আমরা কিন্তু 2 পার্টে বিল করা লাগবে, 2 পার্টে বিল করা লাগবে, 2 পার্টে আমরা এন্ড অফ দ্য নাইট আমরা হিসাব রাখা লাগবে, বুঝছেন? তো এন্ড অফ দ্য ডে আসলে VAT হিসাব করলে is not 5%, we will be paying between 10 and 12%. 10 থেকে 12% VAT দেবো হইব, নেই? তবু আলহামদুলিল্লাহ 10 থেকে 12%, 20% থেকে তো হাফ। আমরা প্রত্যেকটা এটা কিন্তু শহরে অনেক সাহায্য। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যান্ত্রিক গোলযোগের জন্য। আমি আসলে আমাদের ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান মহোদয়কে আবারও হারিয়ে ফেলেছি। আমি এবারে চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব ডক্টর ওয়ালিদ উদ্দিন মহোদয়ের কাছে। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি এই প্যান্ডামিক সিচুয়েশন যখন নভেম্বর ডিসেম্বরে শুরু হওয়ার পর থেকেই আমার খুব মনে পড়তেছে যখন WHO আনুষ্ঠানিকভাবে এই সিচুয়েশন ঘোষণা করলো ওয়ার্ল্ড প্যান্ডামিক হিসাবে, WHO থেকে তৎক্ষণাৎ বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন WHO এই ব্যাপারে ইনাফ ভূমিকা নিতে পেরেছে ওয়ার্ল্ডের এই বিশ্ব স্বাস্থ্য খাতে? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রথমে যে আপনারা যে বিএটি কথা আমরা তুলছেন, বিএটি আসলে 20% ছিল আগে থ্রেশহোল্ড, 20% থেকে 5% করছে। তো আমি জানি না যে স্পেসিফিক্যালি আদার এরিয়া ইজ নট, যেগুলা 20% আগে আপনারা দিতেন, এটা ফর মাই কনসার্ন, যেটা আমি জানি আর কি, এখন 5% দিচ্ছে। এবং আপনারা জানেন যে এই সরকার আপনার প্রথমে আপনার এই যে যত বিজনেস বন্ধ হয়ে গেছিল তা পারলো লিভও দিয়েছে, আমরা উই আর গ্রেটফুল ফর দেম। তারপরে আবার স্মল বিজনেসকে মিনিমাম 50,000 পাউন্ড আপনার এগুলা বিজনেস রান করার জন্য এটাও একটা পয়সা দিয়েছে। তা আমার হাম্বল রিকোয়েস্ট হচ্ছে সবাইকে যারা ব্যবসা করেন, আপনারা পয়সাগুলা ঠিক মতো ইউটিলাইজ করবেন অনলি ফর দি বিজনেস পারপাস। আপনারা 1 বছর আপনার ফ্রি, আপনার ইন্টারেস্ট দেওয়া লাগবে না, 2.5% হবে, আপনার 5 ইয়ার্সে দিবেন, এটা হলো আফটার 1 ইয়ার্স পরে তার সলিটা। তো এটা আমার মনে হয় কি যে আমরা সবটা কিন্তু সরকারের কাছে আমরা চাইলে হবে না, তাদের রেভিনিউ ইজ ভেরি ভেরি সিরিয়াস ক্রাইসিস। দেখেন সব ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের সব জায়গাতে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ব্রিটেনে মনে হয় যে আমরা বেস্ট ফ্যাসিলিটি আমরা পাইছি। আমরা অবশ্যই আমরা যে এটা নিয়ে আমরা যতটুকু পারি আমরা ব্যবসার মধ্যে কাজ করা, আমাদের ব্যবসাগুলো আজকে মডার্ন টেকনোলজির উপরেই আমরা এই যে যেগুলো অর্ডার দেওয়া, আমাদের এই যে ডিস্টেন্স মেনটেন্স করা, এগুলা নিয়ে আপনারা কাজ করতে হবে। আর আমাদের বিশেষ করে যারা আপনারা ব্যবসা করেন বা ব্যবসাতে জড়িত আছেন, আমাদের রিকোয়েস্ট হচ্ছে যারা এই যে ফার্লো লিভ যারা বা পয়সা যাকে দেওয়া হয়েছে, আপনারা দয়া করে যারা শুনছেন মালিকেরা যারা আছেন সবসময় তার পয়সাগুলো এরা তাদের ন্যায্য পয়সাগুলো আপনারা দিবেন। অবশ্যই আমরা জানি আপনারা দিবেন, কিন্তু এটা যাহাতে মানুষের জন্য যেটা দেওয়া হয়েছে
নিয়ম তো এটা 80% সরকারে দিয়েছে, 20% আপনার ওনার দেওয়া। ওনার আপনার না দিলেও কোনো অসুবিধা নাই, বিকজ ওনার সাফারিং, বিকজ অল অফ দি বিজনেস ইজ ক্লোজ ডাউন। তো আমি সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আমরা ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স সহ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন, আমাদের ইউরোপে আবার ডিফারেন্ট লেভেল অফ দি সিস্টেম এখানে করা হয়েছে। তো আমরা অনেক অ্যাক্টিভিটি করতে পারতেছি না, বিকজ এই যে আমাদের ব্রেক্সিটের সমস্যা নিয়ে। তো আমার এটা হাম্বল রিকোয়েস্ট যে আমরা ব্যবসা যারা আমরা করি, ব্যবসা হলো শুধু আমরা বিজনেসম্যান না, উই আর অল টুগেদার, আমাদের যে স্টাফ সহ আমরা দিজ আর দি পিপল, আমাদের ফ্যামিলি, তাদেরকে দেখবার, তারাও খেয়াল করতে হবে যে যেহেতু তাদেরকে পয়সা দিয়ে আমরা রাখছি, তারা যাহাতে অন্য জায়গাতে না যায়। যে ব্যবসাতে যে মালিক যারা রাখছে, আপনারা কষ্ট করিয়া আপনারা কাজে যোগ দিবেন, আপনারা সিরিয়াসলি কাজ করবেন, আপনারা যে নিয়ম নীতি আপনারা মেনে চলবেন, এটাই আমার রিকোয়েস্ট। 2 নম্বর, আমার ভাই শাফি বলেছেন যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে নভেম্বর থেকে শুরু করছিল, আমাদের উহানে তো প্রোগ্রাম অক্টোবর থেকে, নভেম্বর থেকে তো সিরিয়াস ক্রাইসিস হয়ে গেল উহান ইন চায়না। কিন্তু আমরা তো ওয়ার্ল্ডের, যদিও তারা আমাদেরকে অ্যালার্ট করছে অল ওভার দি ওয়ার্ল্ড, বাট আমরা সবাই অবহেলিত ছিলাম যে আমরা এখানে আসবে না। আনফর্চুনেটলি আমরা ব্রিটেনেই বেশি সাফারিং করেছি, যেহেতু আপনারা জানেন যে আমরা পলিটিক্যালি যে আমাদের সরকার যে ছিল তারা এতটুকু বুঝতেও পারে নাই। সেম থিং ইন বাংলাদেশ, অন্যান্য কান্ট্রি, ইন্ডিয়া, সব জায়গাতে এরা বিশ্বাস করে নাই যে আমাদের এই সমস্যা হবে বলে। ইউএসএ তো আরো পুরো এখন পর্যন্ত ডিসিশন চলতেছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্রেসিডেন্ট বর্তমানে যে আছে উনি তো কনফিউজ নাও। তো আমাদের এগুলা আপনি যে বলছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দে ক্যানট ডু এভরিথিং, বাট তারা যেটুকু লিমিটেড ভিতরে তারা, আমার মনে হয় তারা কন্টিনিউয়াসলি এভরিডে তারা ব্রিফিং করতেছে কিভাবে আমরা এই সংগ্রামকে আমরা ইয়ে করতে পারবো আর কি, এই কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো আপনারা জানেন রিসেন্টলি আমাদের ইউকেতে ভ্যাকসিনেশন বাইরে হয়েছে, কিন্তু বাইর হইলো, এখন এটা অনেক সময় লাগবে, আর কতটুকু আরো সাকসেসফুল হবে এটা ডাউট, বিকজ দিস এই কোভিড এটা আপনার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, এভরি কান্ট্রিতে ডিফারেন্ট ভাবে এটা মুভ করে। তো ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট। কিন্তু একমাত্র দেখছি আমাদের যে আমরা যদি যে এই নিয়ম নীতি যে মানিয়ে চলি, মোটামুটি দেখেন আমরা কন্ট্রোল থাকায় আমাদের স্কটল্যান্ডও পুরা কন্ট্রোল হয়ে গেছে, ওয়েলসও মোটামুটি কন্ট্রোল হয়েছে, আমাদের লন্ডনেও মোটামুটি এখন আরো কন্ট্রোল চলে আসছে। তো আমার মনে হয় কি, এখন আপনারা জানেন যে আমাদের এখন মাস্কও ইউজ করতে হবে, এভরিওয়ার ইউ গো, মাস্ক ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের ফ্যামিলি থেকে ডিস্টেন্স থাকা একজনের যাতে ভাইরাসটার সাথে না আসে, এটাও আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের বিশেষ করে আমরা যেহেতু আমরা এটা বাংলাদেশের ইউকের কথা আলাপ করলাম, কিন্তু বাংলাদেশ তো আমাদের 170 মিলিয়ন পিপুল আমাদের দেশে, আমাদের ভাইয়েরা আমরা টাচ করছেন। আমরা সবাই মিলিয়ে যদি আমরা মানুষের জন্য শুধু টাকা পয়সা নয়, যে আমাদের তাদের সাথে থাকি, তারা আমাদের সাথে থাকেন, কেন বাংলাদেশটা হইলো আপনার একটা গরিব কান্ট্রি, যত আমরা বলি না হারে ধনী। এখন রিসেন্টলি আমরা জানেন আমাদের সিভিয়ার ফ্লাড এফেক্টেড হয়ে গেছে বাংলাদেশে, ঢাকাতে তো কমপ্লিটলি পানির ভিতরে। তো এগুলা নিয়ে তো সরকার কতটুকু সার্ভাইভ করবে, এর মধ্যেও দেখেন পলিটিক্যালি উই সাফার, মানুষের হনেস্টি, লিডারশিপ, যদিও আমাদের প্রাইম মিনিস্টার শি ইজ ট্রাইং হার বেস্ট, কিন্তু আনফর্চুনেটলি আমাদের মানুষ এখনো যারা লিডারশিপ ডেভেলপ হয় নাই, সিনসিয়ারিটি আমাদের কম, আর কন্টিনিউয়াসলি ডে বাই ডে আমাদের করাপশন বেড়ে যাচ্ছে। তো এটাতে আল্লাহ তাআলা আমরা সবাই মিলিয়ে আর কি, আমাদের যারা পরিচিত, আপনাদের যারা পরিচিত সরকারি লেভেলে আছে, বেসরকারি লেভেলে আছে, আপনারা প্রেশার দিবেন নাকি যে ভাইয়েরা আপনারা খাবেন একটা লিমিটের মধ্যে খান, কিন্তু আপনার দেশের মানুষের জন্য আপনারা দেখেন আপনার হিউম্যানিটি গ্রাউন্ড, এই যে করোনা ভাইরাসটা আসছে, এটা আল্লাহ তাআলার একটা মেসেজ। আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ হিসাবে আমরা চলতেছিলাম না, আল্লাহর কমান্ডমেন্ট আমরা শুনি নাই, এত করাপশন আপনি জানেন, আমেরিকা বলেন, চায়না বলেন, মিডল ইস্ট বলেন, ইউকে বলেন, ইন্ডিয়া বলেন, দেখেন আমরা একজন আরেকজনকে কিভাবে অন্যায়ভাবে মানুষকে আপনার অত্যাচার করা হইতেছে। তো আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস ধন্যবাদ আপনাকে। আমি আসলে
যারাই আমাদের সঙ্গে আছেন অনেকেই কমেন্ট করতেছেন। হেলেন ইসলাম লন্ডন থেকে, রেজওয়ান রাজি বাংলাদেশ থেকে, অনারেবল রুহুল আমিন রুয়েল ম্যানচেস্টার থেকে, এবং সৈয়দ কাইয়ুম কায়সার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনি আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং নুরুল ইসলাম জামাল বাংলাদেশ থেকে, বাদল আহমদ কার্ডিফ থেকে, অনেকেই যারাই দেখছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের এই অনুপ্রেরণায় আমাদেরকে কাজ দেবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য। আমি একটি কথাই বলবো, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তো একটা প্রবাদ আছে ইংরেজিতে, ইফ ইউ ডোন্ট ইট ইউর ফুড লাইক মেডিসিন when you are young, you will be end up eating medicine like when you are old. সো আমাদের সবাইকে ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থাই বলেন আর যে দেশে থাকি না কেন আমরা সে দেশের সরকারের স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক সোশ্যাল ডিস্টেন্সিং বলেন, ফেস মাস্ক কাভারিং বলেন, এবং যতটুকু করা আমরা সবাইকে মেনে চলা উচিত। যে দেশে আছি সে দেশে আইন মেনে চললে আমরা হয়তো এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে বের হয়ে যেতে পারবো। আমরা জানি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন, শতভাগ সফল কোনো ভ্যাকসিন, অনেকেই ভ্যাকসিন 13টার মতন ভ্যাকসিন এসে গেছে, কিন্তু পরীক্ষামূলক চলতেছে সবগুলাই। কখন যে আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোই বলতে পারেন কখন এই ভ্যাকসিন কমপ্লিটলি আমরা মানুষের দেহে প্রয়োগ করতে পারবো। এখন পর্যন্ত যেগুলো প্রয়োগ করা হয়েছে এর সবই পরীক্ষামূলক। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জন্য এই গজবকে আসমানে উঠিয়ে নেন, মানব জাতিকে মুক্ত করে দেন। এবারে আমাদের বিসিআই ওয়েলস শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ খয়সর, ওনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন ইউকে গভর্নমেন্ট তো লকডাউন করেছিল, কিন্তু অনেকেই সমালোচনা করতেছে যদি লকডাউনটা 2-3 সপ্তাহ আগে হতো তাহলে হয়তো আমরা 10-12 হাজার বা 15 হাজার মানুষকে লাইফ সেভ করতে পারতাম। কিংবা এই ফেস মাস্ক কাভারিং ও তো এই সপ্তাহে শুরু হচ্ছে, এই সপ্তাহে শুরু না করে 3-4 সপ্তাহ আগে শুরু করলে আমরা হয়তো অনেক মানুষকে রক্ষা করতে পারতাম। ফেস মাস্ক কাভারিং আমরা জানি, আমার যদি করোনা হয় তা আমি অন্যকে প্রোটেক্ট করলাম। তো এই ইউকে গভর্নমেন্টের গাফিলতি নাকি ওনারা শুরুতে অবহেলা করেছেন? আমরা যখন গেলাম স্পেন কিংবা ইটালির মতো দেশ হিমশিম খাচ্ছে, তখন তো আমরা লকডাউন করি নাই। আপনি যদি বলেন জনাব আব্দুল লতিফ খয়সর। ধন্যবাদ। দুঃখিত, আমরা ওনাকে হারিয়ে ফেলেছি, ওনাকে আমি দেখতে পাচ্ছি না। তো আমি এবারে চলে যাচ্ছি ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান, ওনার কাছে আমি যদি বলি যে আমাদের ইউকেতে মোর দেন 45,000 পিপল ডাইড এবং বহু মানুষ আক্রান্ত। শাফি ভাই, জি বলেন। না আক্রান্ত আপনি আমরা কোর্সের বাইরে যে প্রশ্ন জিজ্ঞাইছুন, আসলে এখানে হয়েছে গিয়া কিতা জেনে আমরা অলি তসিউদ্দিন মামাই অলরেডি কইছেন যে আসলে হয়েছে কিতা ব্রিটেন এন্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টুক ইট কোয়াইট লাইটলি, মনে করছেন যে আমরা আসলে এইরকম আতঙ্ক হইতো নাই, বুঝলেন কথা। সো যেরকম যে সময় হইছে মানে তখনও মানে খুব তো স্লো হইয়া প্রোগ্রেশন হইছে, বুঝলেন, প্রোগ্রেশন হইছে। এর লাগিও তো দেশ না বাদে আমরা হইছে কি আমরা PPE was one of the most critical items within the industry, within the medical missing. আমরা enough PPE নাই, enough ventilation নাই, তখন ইমার্জেন্সি বিল পাস করিয়া তারা ভেন্টিলেটর হল বানাইতে হইছে, বিভিন্ন কোম্পানি হল টেন্ডার হল দিয়া। তো ওইসে কিতা আজ আমরা তো এই দেশও তো ঠিক আছে ম্যানেজ করে লিছে, বাট ইটস লাইক আমরা বাংলাদেশ, বুঝলেন, আজটা বাংলাদেশ আমি শুনছি মানে মাত্র 1200 ভেন্টিলেটর আছে, তারা কিভাবে চলবো? আমরা three times 4 times the population নেই 3 times, বাট আমরা তো বাবা কইরা জানি আসলে আমরা আক্রান্ত দেশও কিন্তু মানুষ কিছু কম মারা যায় না। তে আসলে হইছে কিতা যেন গভর্নমেন্টও ওইলা এখন বুঝছে না, যেন 2 সপ্তাহ আগে বন্ধ করতে আসিল আর বন্ধ করিয়া যদি যেন এই দেশের মানুষ হয়তো আর একটু কম বললানে, এটা তো ইটস এ গ্যাসিং গেম, বুঝলি না, এটা তো গ্যাসিং গেম। বাট অবভিয়াসলি এটা তো স্টাডিজ হইব নেই, এটা স্টাডিজ হইব। অ্যান্ড বাট আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্টলি is amra shobe everywhere wherever we are in the world is to maintain the medical guidelines nei nizor shogle ekjon re arjoner rokha korar lagia nei is maintain the medical guidelines je amra guidelines kita paisi first of all frequently amra besh koriya ei je sabon dia amra hath doitam nei dino 5 বার 10 বার goro hamaite baroite amra hath doitam kune jagat ge hamaile amra hath foshka sabon dia hath doitam hand sanitizer face mask. I think those are the most 3 important and critical medical guidelines
এই ভাইরাস লাগিয়া। তো আমার সকলের কাছে অনুরোধ যে আমরা এই 3টা গাইডলাইন আমরা যেখানেও থাকি না এখানে আমরা ওই 3টা গাইডলাইন আমরা মাইনাস চলতাম পারি, আমরা নিজেরও রক্ষা করতাম পারবো, আমরা পাশে যারা আছেন তারাও আমরা রক্ষা করতাম পারবো। ঠিক আছে নিরাজ ভাই? আব্দুল লতিফ খোসর উনি চলে আসছেন, ওনার কাছে আমার নতুন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যেই ওয়ার্ল্ডে মোর দেন 15 মিলিয়ন পিপল এফেক্টেড বাই করোনা ভাইরাস, আর সুস্থ হয়েছে 8.6 মিলিয়ন। অলরেডি মৃত্যুবরণ করেছেন 6,23,000। সো আমাদের যে এই সমস্ত মানুষ মারা যাচ্ছে, তন্মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাইনরিটি বা বিএমই কমিউনিটি মানুষ বেশি মারা যাচ্ছে। দেখা যায়, গবেষণায় দেখা যায় যে বিএমই কমিউনিটির মানুষরা মনে করেন যদি 60 বছর তাদের গড়ায়ু হয়, তাহলে 20 বছরই সাফারিং করে এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, হেলথ, ডায়াবেটিস, তারপর মনে করেন ক্যান্সার, হাইপার টেম্পার, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে সাফারিং করেন। এবং দেখা যাচ্ছে যে আমাদের হোয়াইট মানুষ থেকে আমাদের গড়ায়ুটা হচ্ছে 10 বছরের মতন কম। তো আপনি এই যে আমাদের বিএমই অথরিটির মানুষ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে আমরা তো নর্মালি এক্সারসাইজ কম করে কিংবা আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট, খাদ্যাভ্যাস ডিফারেন্ট, তাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে এই যে গবেষণাটা হচ্ছে, গবেষণাটা ইউকে ভিত্তিক, এবং গবেষণায় দেখা যায় যে আমাদের থেকে সাদা মানুষরা 10 বছর বেশি তাদের আয়ু লাভ করে, এবং সাদা মানুষরা যদি 80 বছরের মানুষ মারা যায় তখন মরবার পূর্বে কিন্তু সাফারিং করে কম, এবং আমাদের মানুষরা প্রায় 20 বছরের মতন এভারেজ সাফারিং করে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে কিভাবে এই, এটা জানি কোয়েশ্চনটা আপনার ডক্টর হলে ভালো হতো, তারপরে আমি করতেছি আপনার কাছে। আর জনাব আব্দুল লতিফ খোসর, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই আমাকে প্রশ্ন করার জন্য। আসলে এই যে কমিউনিকেশনের বোধহয় একটু টেকনিক্যাল ডিফিকাল্টি থাকায় আমরা মাতগুলা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তারপরেও ইনশাল্লাহ যতটুকু আমি বুঝতে পারছি তার থেকে আমি আপনারে কমেন্ট করে বলে দেওয়ার চেষ্টা করব। যেটা আপনি জানতে চাইছেন যে আমাদের এথনিক মাইনরিটি বা এশিয়ান বংশোদ্ভূত যারা দেশে আসে বসবাস করতেছেন, রিসার্চ করে দেখা গেছে তাদেরই রিস্ক বেশি এই কোভিড-19-এর। তো এটার মধ্যে কতটুকু 100% জাস্টিফিকেশন আছে কিনা না আমি জানি না। তারপরেও ধরা নেওক যদি এটা সত্য হয়, তা আমি সবার উদ্দেশ্য যে আমাদের সবাইকে সতর্ক অবলম্বন করে তো চলতেই হবে। যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, নিজে মাস্ক ব্যবহার করা বা হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রাখা, তারপরে আপনার মনে করেন যে রেগুলার এক্সারসাইজ করে শরীর নিয়মিত শরীর ফিটনেস রাখা, এটা কিন্তু খুবই জরুরি। এটা সবার ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি, কারণ এই ডিজিজটা দেখা গেছে যাদের আন্ডারলাইন কোনো সমস্যা আছে, হাই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এক্সকিউজ মি, এই সমস্ত যাদের সমস্যা আছে তাদের জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে থাকে, একটু বেশি হওয়ার চান্স থাকে। সুতরাং আমরা সবাইকে এই সাজেশন এবং আমি পরামর্শ দেব যে সবাই যেন মানে রেগুলার এক্সারসাইজ মেনটেন রাখেন, পুষ্টিকর খাদ্য ঠিকমতো খাওয়া দাওয়া করেন, আর এই প্রোটেকশনের জন্য নিয়মিতভাবে মাস্ক বা স্যানিটাইজেশন ব্যবহার করে চলেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। ইনশাআল্লাহ আমরা সবাই আশা হয়তো একটা ভ্যাকসিনের ব্যবস্থা অদূর ভবিষ্যতে কারো আসবে। তো আসার আগ পর্যন্ত আমরা সবাইকে সতর্ক অবলম্বন করে চলতে হবে, এটি। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ খোসর। এবার আমি জানতে চাচ্ছি ডক্টর ওয়ালি তসরুদ্দিন মহোদয়ের কাছে যে আপনি ইতিমধ্যে বলেছেন যে আপনার ওমেন্স মেডিকেল কলেজ করোনা ট্রিটমেন্ট শুরু করেছে। তা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিংবা অনেক হসপিটাল ঘোরাঘুরি করে কেউ নিচ্ছে না কাউকে। তো আশার সঞ্চার হলো সিলেটে ওমেন্স মেডিকেল কলেজের মতন একটা বিখ্যাত মেডিকেল সেন্টার, যাতে মানুষজন, হয়তো বাংলাদেশে অনেকেই টাকা আছে, কিন্তু টাকা থাকলে কি হবে, হসপিটাল যদি মানুষকে এই ভর্তির সুযোগ না দেয়, অ্যাডমিশন না নেয়, তাহলে মানুষের যাবার
মানে আমাদের যে মানবিকতা, আমাদের এই মানবাধিকারটা কোথায়? এজন্য আমি বলতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আমি মেডিকেল কলেজে আপনি যে শুরু করেছেন, আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন বা এ পর্যন্ত কতজনকে আপনারা এই করোনা ভাইরাসে চিকিৎসা দিয়েছেন আপনাদের মেডিকেল কলেজে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম अगेन। আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে প্রথমে কেওয়াস কি জন্য হয়েছিল, প্রত্যেকটা মেডিকেল প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টাল সেক্টর, বিশেষ করে প্রাইভেট সেক্টর, যেহেতু করোনা যদি আপনার পেশেন্ট যদি যায় আর যে আপনার ওর যদি টেস্ট না হয় আর এই পেশেন্টকে যদি এই হসপিটালে নিয়ে ভর্তি করা হয়, তো দেখা যাবে যে সে তার যদি করোনা হয়ে যায় তো সে সবাইকে, ডাক্তার সহ সবাইকে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত করে ফেলবে। এই জন্য আপনার যত পেশেন্ট আপনার আগে গিয়েছিল, যেহেতু তার টেস্ট করা হয় নাই, এই জন্য এই কোনো হসপিটাল, বিশেষ করে প্রাইভেট হসপিটাল নেয় নাই। এখন মোটামুটি আমাদের যে সেক্টর, আমরা আলাদা আইসোলেটেড এরিয়া করা হয়েছে। শুধু আমরা উমেন্স মেডিকেল নয়, নর্থ ইস্টেও আমাদের কয়েকটাতেই আমরা সিলেটে আমরা করা হয়েছে করোনা মানে আইসোলেটেড এরিয়া। পেশেন্টকে সেই জায়গাতে নেওয়া হয়, তারপরে তার টেস্ট করা হয়, টেস্ট করাইয়া তার কি কি রোগ আছে, রোগের উপরে তারা ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এইগুলা ইনশাল্লাহ এখন আপনাদের যে কোনো মানুষ যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন, আমাদের অলরেডি এভরি হসপিটালের ইমার্জেন্সি নাম্বার আছে, আপনারা অনলাইনে গিয়েও পাবেন বা আমাদের লোকাল যারা আছে তাদের সাথে আলাপ করলেও পাবেন। কিন্তু আপনার খেয়াল করতে হবে যে আপনার বিশেষ করে COVID-19 মানুষের গড়ে তাকিয়ে আপনার 90% যদি ঠিকমতো তার এই যে আমাদের ভাই আগে বলছেন যে নিয়ম নীতি যদি মানিয়ে চলে, তার ডায়েটিং, তারপরে এক্সারসাইজ এবং সে একটা কনফিডেন্স, নার্ভাসনেস না হয়, তাই বাংলাদেশে মোটামুটি প্রায় 95% লোক এই সার্ভাইভাল। আপনারা জানেন যে আমাদের যে আগে আপনার এই যে যারা নিউ বর্ন বেবি, আগে আপনার মেজরিটি হসপিটালে দেখা যেত যে 90% মানুষের আপনার সিজারিয়ান হইতো, কিন্তু এখন দেখা যায় সিজারিয়ান ছাড়াই অনেক, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি, 90% মেয়েরা আপনার নিউ বর্ন বেবি কিন্তু সিজারিয়ান ছাড়াই হচ্ছে। তো এটা আমাদের যে এই যে মেডিকেল সেক্টর, এটা আমাদের এই দেখা যাচ্ছে বাংলাদেশে শুধু মানুষের সার্ভিস নাই, এটা ছিল আপনার পয়সা বানানোর জায়গা ছিল, মানুষকে মার্ডার করিয়া এটা করা। এগুলা আমাদের সরকার এবং আমাদের যে আমরা জানেন রিসেন্টলি একটা মেডিকেল কলেজ হসপিটাল যে কি অবস্থা হয়েছে, অনেক মানুষের ফলস আপনার ডায়াগনোসিস করে আস্থা ইটালি থেকে অনেক মানুষকে আপনার ইন করতে দেয় নাই, ওয়ার্ল্ডে বিরাট একটা ব্যাড রেপুটেশন চলে আসছে। তো আমরা এটা বলতে চাই যে মানুষ তো এখন কোনো হসপিটাল না গিয়ে কিন্তু অনেক মানুষ মানে অনেক কিওর হয়ে যাচ্ছে। বাট আপনাদের ডেফিনেটলি আপনি হসপিটালে যান, আপনারা ফোন করিয়া যাবেন এবং তারা আপনাদেরকে যতটুকু পারে আমরা সাহায্য করবে ইনশাল্লাহ। আমরা তো এখান থেকে কন্টিনিউয়াস আমরা মনিটর করতেছি আপনাদের। আমরা ব্রিটেনে আসি, আমাদের বন্ধুবল যারা আছে সবাই আমার সাথে আলাপ হয়, আমরা এখন আলাপ করি ডাক্তার লেভেলে, নার্সিং লেভেলের, ম্যানেজমেন্ট লেভেলের, সরকার লেভেলের, বেসরকারি লেভেলের লোক যারা আছে, আমরা কন্টিনিউয়াস চাচ্ছি যে মানুষের আমরা সেবা করি এই বিপদের সময়। আমরা 69 অর্গানাইজেশন বাংলাদেশে মেডিকেল কলেজ হসপিটাল আছে, এই অ্যাসোসিয়েশন আমিও অ্যাডভাইজার, কন্টিনিউয়াস আমরা উইকলি আমাদের একটা মিটিং আমরা করি, কি অবস্থা আপডেট করি। তো অবশ্যই আমরা মনে করি যে আমরা বাংলাদেশে যতটুকু পারা যায় মেডিকেল সেক্টর আমরা মানুষের কল্যাণে কাজ করব। কিন্তু আপনারা খেয়াল করতে হবে যে আমাদের শর্টেজ অফ নার্স, শর্টেজ অফ ডক্টর, শর্টেজ অফ প্রফেশনাল পিপুল, শর্টেজ অফ অনেস্টি, এগুলারে আরো অনেক সময় লাগবে। কিন্তু আমরা বাইরে যারা আছি, দেশে যারা ভালো মানুষ আছেন, আপনারা মুখ বন্ধ হয়ে রাখবেন না। আপনাদের কোনো সমস্যা দেখলে অলওয়েজ কাম ফরওয়ার্ড, আমাদের আগে বলিয়া দিবেন যে আমাদের এগুলা সমস্যা হচ্ছে, ঠিকমতো ট্রিটমেন্ট করতেছে না, মিসইউজ করতেছে, এগুলা আমাদেরকে অবগত করবেন বা আপনার মিডিয়াতে গিয়া তাদের সাথে আলাপ করবেন। এটা আমার মনে হয় আমাদের দেশটা বেনিফিট হবে। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি আমাদের দর্শক শ্রোতা কিন্তু অনেকে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ রুহুল আমিন সাহেব এবং ধন্যবাদ সাইদ হাসান কমেন্ট করার জন্য। আমি এবারে চলে যাচ্ছি হামাদান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল কাইয়ুম তালুকদার মহোদয়ের কাছে। ওনার কাছে আমি জানতে চাই, আপনি তো বাংলাদেশে বহু
অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের ম্যানচেস্টার হচ্ছে ওয়ান অফ দি বিগেস্ট সিটি ইন ইউকে। সো ম্যানচেস্টার কমিউনিটির পক্ষ থেকে কিংবা ম্যানচেস্টারে বসবাস করেন আপনি, আপনারা এই দেশের এনএইচএস এর জন্য কি এই প্যান্ডামিক সিচুয়েশনে কি সহায়তা করতে পেরেছেন বা কোনো সাহায্য করতে পেরেছেন? করলেই বা কি করেছেন আপনাদের পক্ষ থেকে? ধন্যবাদ। যদি একটু বলেন আমরা এনএইচএস কে কি খাবার দাবার দিয়েছি বা সহযোগিতা করতে পেরেছি, কি করেছি? ধন্যবাদ আপনাকে আবার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের ম্যানচেস্টারের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এনএইচএস এর ফুড প্রোভাইড করেছে। আমি একদিন গিয়েছিলাম আমাদের ম্যানচেস্টারের এই টেমসাইড হসপিটালে। আমরা ম্যানচেস্টারের যারা ডাক্তার নার্স আছে তাদেরকে আমরা ফুড প্রোভাইড করেছি। আমাকে তারা ইনভাইট করেছিল, তাদের সাথে গিয়েছি। এভাবে যার যার সংস্থার মধ্য দিয়ে করে যাচ্ছে। এবং বিশেষ করে এই যে প্যান্ডামিক চলছে এবং করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে যেটা সবার নিজ নিজ দায়িত্বে আমাদের সচেতন হতে হবে। যেটা হচ্ছে দেখেন ইতিমধ্যে গোটা পৃথিবীতে 15 মিলিয়নের উপরে এফেক্টেড, মোর দেন আই থিঙ্ক 7 লাখের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে এবং এই দেশেও মোর দেন 45,000-এর উপরে। এখন যেটা হচ্ছে আমাদের ফিউচার, যেটা আমরা যেটা করতে হবে, এই যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা বা এই যে আমাদের হ্যান্ড স্যানিটাইজিং, তারপরে আমাদের সোশ্যাল ডিস্টেন্স, এগুলা সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, কিন্তু নিজ থেকে এটা করতে হবে এবং আমরা একে অন্যকে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার, বাচ্চা কাচ্চা সবাইকে এটা উদ্যোগ দিতে হবে। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা আমি বলতে চাই, বাংলাদেশ হচ্ছে আমাদের ঘনবসতিপূর্ণ দেশ। সরকারের পক্ষ থেকে সচেতনমূলক যে যা যা করার সব বলা হচ্ছে ঠিক, কিন্তু আমাদের নর্মাল পাবলিক যারা, আমার কাছে মনে হচ্ছে যে এটা সবাই ঠিক মতো এটা মানতে পারছে না এবং মেনে চলছে না। যেমন আমাদের বাংলাদেশে, আমি ওই করোনার ফ্লাইট বন্ধ আর 2 দিন আগে চলে আসছিলাম। যে সময় করোনা ছিল ওই সময় আমি দেশেও ছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে বা বিশেষজ্ঞ বা ডাক্তারদের পক্ষ থেকে যেগুলো আমাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, সবাই এগুলো মেনে চলছে না। আপনারা দেখবেন সাধারণ বাজারে গেলে এই আগের মতোই হাজার হাজার মানুষ, বিশেষ করে গ্রামের বাজার বা শহরগুলো তো আছে। যদি আপনি ব্যাংকে যান, এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, বা অফিসিয়াল ইয়েতে গেলে এগুলাতে ঠিক আছে, কিন্তু নর্মাল বাজার হাট বাজারে নিত্য প্রয়োজনে এই দেশে হচ্ছে এগুলো মেনটেন করে সবাই। আমরা যদি শপিং এ যাই, সেন্টবারে যাই, এগুলা করছে, কিন্তু বাংলাদেশে বিশেষ করি এটা হচ্ছে না, যার কারণে। ধন্যবাদ তালুকদার ভাই সাহেব। আমরা আসলে সময় ফুরিয়ে এসেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদের সঙ্গে তাল মিলিয়ে বলবো দর্শকদের উদ্দেশ্যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলি, সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এবং আমি আজকের এই প্রোগ্রামে ইউকে বিডিটিভির পক্ষ থেকে যারাই এই কোভিড-19 মারা গেছেন সবার আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি, এবং আমরা যারা ভালো আছি আমরা যেন ভালো থাকি সেই কামনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার আমি ফাইনাল রিমার্কসের জন্য চলে যাব ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আব্দুল আলিম সাহেব। আপনি যদি বলেন 1 মিনিটে বা 2 মিনিটে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, আপনার ফাইনাল রিমার্কস। থ্যাংক ইউ। ফাইনাল রিমার্কস হইল কি, আমি একটা কয়সর ভাইয়ের একটা জবাব দেয়। আপনি জিজ্ঞাসিলা যে আমরা বিআইএমই সোসাইটিতে আমরা বেশি আক্রান্ত হর, সো ওয়ারাজ আমরা এথনিক মাইনরিটি গ্রুপস। তো আমি একটা জিনিস চিন্তাম যে আমরা বাংলাদেশি হইলাম গিয়া সবচেয়ে বেশি, পাকিস্তানি, ইন্ডিয়া বা অন্য দেশের। তো আমি চিন্তা করলাম যে আমরা বাংলাদেশি সেখানে এফেক্ট ওর বেশি। তো কোনো সময় মনে মনে হয় আসবার চিন্তা করি হয়তো আমরা বেশি ফান খাই আর বেশি সুটকি খাই, এর লাগি মনে হয় আমরা লাগি একটা কিছু একটা সমস্যা হইব। আপনার সবাই চিন্তা করে দেখো, বুঝলেনি? আর শেষ পর্যন্ত কথা হইলো গিয়া ধন্যবাদ নেইনি, আর আমরা সকল সেফ থাকতাম নেইনি। আমরা যেখানেও আছি আমরা সকলেও আমরা কইরাম যে আমরা চেষ্টা করতাম, আমরা আশেপাশে যারা আছেন গাইডলাইন্স আমরা মানিয়া চলতাম। এই বেমার কিন্তু গেছে না, এই বেমার কিন্তু গেছে না। আমরা কোনো সময় আপনারা কেউ কল্পনা করেন না জানো বেমারটা গেছে গিয়া বা ওখানে মানুষ বার হয়ে যায়, আমরা বার হয়ে যাই, বা আমরা আত্মীয় স্বজনের লগেও যেন বেশি মিলা। আমিও মনে করি আমরা সকলেও একটু ধৈর্য ধরিয়া আর একটু সময় যাও
নেই আর সকলে মেডিকেল অ্যাডভাইস যেটা দেওয়া যে যেখানে আসুন আপনারা আমরা সকলে মান্যা চলতাম আমরা যত বেশি মান্যা চলবো জিনিসটা অত জলদি দূর হইব জিনিসটা অত জলদি ধন্যবাদ জনাব আর নাইলে আব্দুল আলিম কিন্তু আমরা সাহেব। জয় ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি ফাইনাল রিমার্কসের জন্য চলে যাব বিসিআর ওয়ার্ল্ড সাভার প্রেসিডেন্ট সম্মানিত জনাব আব্দুল লতিফ খয়সর। আপনার ফাইনাল রিমার্কস দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? রিপিট। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি দুঃখিত, ওনার বোধহয় এই টেকনিক্যাল তো সিগন্যালের প্রবলেম, এই জন্য ওনারা শুনতে পাই নাই। আমি এবারে ফাইনাল রিমার্কসের জন্য চলে যাব আমাদের ইউরোপিয়ান ফেডারেশন অফ ইউরোপিয়ান চেম্বার অফ কমার্সের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর ওয়ালিদ আসরুদ্দিন। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ফাইনাল রিমার্কস প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা ঈদ আসতেছে, আপনারা খেয়াল করতে হবে যে আমরা নিয়ম নীতি আছে প্রত্যেকটা মসজিদেই তারা নিয়ম নীতি ফলো আপ করতেছে, যেগুলো আছে আপনারা ফলো করবেন। এবং এই পৃথিবীটা কিন্তু অন্যভাবে চলে গেছে। আমরা যে আগে যে আমরা গদাগদি করিয়া চলতাম, এটা আর চলা যাবে না। এখন আল্লাহর সাথে আমরা ভরসা করতে হবে, আমরা নিয়ম নীতি ফলো করতে হবে। আর সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক। এই মোবারকে আল্লাহ আমাদেরকে এই করোনা প্রতিরোধ করুক, আল্লাহ করোনাকে মুক্ত করুক, এটাই দোয়া করি আমরা সবার জন্য। আসসালামু আলাইকুম। স্পেশালি ইউকে বিডি টিভি যে আপনারা এই পৃথিবীতে আপনারা একটা স্থান করেছেন, ইনশাআল্লাহ আমি মনে করি ইউ উইল মেক এ সাকসেসফুল। মানুষের ভাষায় কথা বলবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমি ফাইনাল রিমার্কসের জন্য চলে যাব আমাদের হামাদান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল কাইয়ুম তালুকদার ভাই। সংক্ষেপে, যদি আমাদের সময় খুবই সংকীর্ণ, সংক্ষেপে বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আজকের যারা প্রোগ্রামে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের দায়িত্ব সবার ফ্যামিলি, বাচ্চা সবাইকে যাতে আমাদের এই সোশ্যাল ডিস্টেন্স যেগুলা রুল রেগুলেশন এগুলো মেনে চলা এবং আল্লাহর কাছে দোয়া কামনা করা যেন সারা পৃথিবী আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। এই কামনায় আজকের জন্য আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আব্দুল কাইয়ুম তালুকদার সাহেব। এবারে আমি ফাইনাল রিমার্কসের জন্য চলে যাব আবার আমাদের বিসিআই ওয়ার্ল্ড সাভারের প্রেসিডেন্ট সম্মানিত জনাব আব্দুল লতিফ খয়সর মহোদয়কে। ওনার ফাইনাল রিমার্কস দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? জনাব আব্দুল লতিফ খয়সর, থ্যাংক ইউ। তো আমি ওনাকেও তো হারিয়ে ফেলেছি, শোনা যাচ্ছে না। তো আজকের এই প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, আমি সবাইকে এবং মূল্যবান বক্তব্য বলেন শুনতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া। আজকের অনুষ্ঠান ধন্যবাদ আমার সম্মানিত অতিথিবৃন্দ। আপনারা যে কষ্ট করে সময় দিয়েছেন, আমরা সবাই কৃতজ্ঞ আপনাদের কাছে। আগামীতে কোনো এক অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আমি ইউকেবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা একে অপরকে সহযোগিতা করি ভালো থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশা রাখে আজকের অনুষ্ঠান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।